আমরা দেখছি যে ডিপ স্টেট সেই ষড়যন্ত্র কিন্তু বহুদিন ধরে যুগের উপরে যুগ হয়ে গেছে, তারা বাংলাদেশের পেছনে লেগেই আছে। বঙ্গবন্ধুকে চেষ্টা করেছিল মাথা নোয়াতে, বঙ্গবন্ধু মাথা নোয়াননি। বঙ্গবন্ধু আপসহীন নেতা, বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং সেটা সফল করেছেন। বঙ্গবন্ধুর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যাও সে একই রকম আপসহীন থেকেছেন। ফলাফল ডিপ স্টেট ষড়যন্ত্রের কাছে বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে এবং তার প্রাণনাশের পরিকল্পনা ছিল। এবং আজকের বাংলাদেশ সবই আপনি জানেন। এই ডিপ স্টেট কেন বাংলাদেশের পেছনে লেগে আছে? শুধুই কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত, ইসলামী উগ্র, মৌলবাদী গোষ্ঠী, পাকিস্তানের পরাজিত গোষ্ঠীকে বসানো, এর পেছনে রয়েছে অন্য আরো অনেক গভীর উদ্দেশ্য। না দেখো রোকেয়া, যেটা আমাদের বুঝতে হবে, সবাই ভাবছে যে আমেরিকা শেখ হাসিনাকে পছন্দ করে না, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়, তার আব্বাজানকেও করছে, সবই ঠিক আছে, বাট ওয়াই? দে মাস্ট হ্যাভ এ পারপাস। এখানে আমার মতে দুটো ব্যাপার আছে। একটা মানে খুব বড় রকমের একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, আর তার থেকেও ইদানিং যেটা ধরেন বাংলাদেশে খুব বেশি লোকজন জানে না, কিছু কিছু ধারণা হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে তারা কতগুলি মিনারেল ডিপোজিটস, বিশেষ করে আজকের বাজারে তোমার স্মার্টফোন থেকে মিসাইল সবকিছুর মধ্যে যে জিনিসটা দরকার হয়, রেয়ার আর্থ, এই রেয়ার আর্থের বড় ডিপোজিট বাংলাদেশে আছে, পার্শ্ববর্তী মায়ানমারে তো আছে। আজকে রেয়ার আর্থের সারা পৃথিবীতে যে সাপ্লাই চেইন, এটা চায়না কন্ট্রোল করে। এই জন্য ট্রাম্প সাহেব যখন চায়নার সাথে শুল্ক নিয়ে আমাদের সাথে যেমন ইন্ডিয়ার সাথে ঝামেলা, চায়নার সাথে ঝামেলা করছিল, চায়না বলেছে আমরা এই রেয়ার আর্থ এক্সপোর্ট রেস্ট্রিক্ট করে দেব। বাস, সঙ্গে সঙ্গে ইলন মাস্ক ট্রাম্পের এত কাছের লোক, হঠাৎ খেপে গেল কেন? যে ইলন মাস্কের টেসলা কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে, এই ইলেকট্রিক ভেহিকেল রেয়ার আর্থ না থাকলে তৈরি করতে পারবে না। তার তো স্বার্থে আঘাত লাগলো তখন, যে চায়নার থেকে যে রেয়ার আর্থ আমেরিকা নিয়েছে, যে ম্যাগনেট ইত্যাদি, যে কোনো এনি রিমোট অ্যাপ্লিকেশন ইউ নিড রেয়ার আর্থ। তো এখন এটা আমাদের বুঝতে হবে যে এই চায়না যে রেয়ার আর্থ গ্লোবাল সাপ্লাই চেইনটা কন্ট্রোল করে, চীনের নিজস্ব কিছু রেয়ার আর্থের জায়গা আছে, কিন্তু বেশিরভাগ রেয়ার আর্থ যেটা চীনে উৎপাদিত হয় বা প্রসেসড হয়, সেটা আসে মায়ানমার থেকে। মায়ানমারের একটা পার্টিকুলার স্টেট কাচিন, যেই কাচিন স্টেটের দিকে আমেরিকানদের প্রবল নজর আছে। হ্যাঁ, এই কাচিনের, এবং এই কাচিন এতদিন মায়ানমার এর মিলিটারি জুনটাকে চায়না ব্যাক করে, যখন মিলিটারি জুনটার কন্ট্রোলে ছিল চায়নার কোনো সমস্যা নেই। চায়নার সমস্যাটা তৈরি হলো যখন এই মায়ানমারের গৃহযুদ্ধের ফলে বিভিন্ন জায়গা, সেখানে গেরিলা গোষ্ঠীগুলো তারা দখল করে নিল, মায়ানমারের জুনটা বা আর্মি সেখান থেকে সরে আসতে বাধ্য হলো। কাচিন স্টেটও এই একই জিনিস হয়েছে, এবং তখন চীনেরও সমস্যা হয়েছে। তারপরে চীন ম্যানেজ করছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিকে। কিন্তু এখন আমেরিকানদের ব্যাপারটা কি? আমেরিকান ইউএস জিওলজিক্যাল সার্ভে, দে হ্যাভ গট ডেফিনেট এভিডেন্স যে বাংলাদেশের এই উপকূলবর্তী অঞ্চল এবং কিছু কিছু রিভার বেসিনে, মেঘনার বেসিনে এবং এই উপকূলবর্তী অঞ্চল, সেখানে কোয়ালিটি রেয়ার আর্থ সেটা অ্যাভেলেবেল, বিশেষ করে মোনাজাইট স্যান্ডস। এই আমাদের ভারতের কেরালাতে এটা আছে, এটা কিন্তু বিচে। তাই জন্য দেখবে এই বিচ ক্লিনিং, আমি সেদিন একজনের সাথে কথা বলছিলাম, হ্যাঁ, আজ থেকে নাকি 2 বছর আগে কোন অস্ট্রেলিয়ান কোম্পানি এসে, আমি যার সাথে কথা বলছিলাম নামটা বলতে চাই না, তোমাদের সবারই পরিচিত লয়ার, তাকে বলছিল যে আমরা এই বিচ টিচ ক্লিনিং করবো। আসলে ক্লিনিং কিছু না, দে ওয়ান্ট টু টেক এওয়ে দ্য রেয়ার আর্থ। এই রেয়ার আর্থ ওরা নিয়ে যাবে, বাংলাদেশের লোক তো ভালো লেগে যাইতেছে আর কি তা। হ্যাঁ, তোমার দেশে এমনিও স্যান্ড মাইনিং হয়, স্যান্ড মাইনিং মাফিয়া টাফিয়া এইসব নিয়ে কথা, যাই হোক, কিন্তু এটা তো বাংলাদেশের ছোটখাটো স্যান্ড মাইনিং, বালু তোলার মাফিয়া না, এটা আমেরিকান মাফিয়া। The world, এই আমেরিকান ডিপ স্টেট, দিস ইজ দ্য বিগেস্ট মাফিয়া ইন দ্য ওয়ার্ল্ড। এদের সাথে যে টক্করে যাবে তাকে ফেলাই দেবে। বঙ্গবন্ধু তাদের কথা শোনে নাই, গন। শেখ হাসিনা তাদের কথা শোনে নাই, জানে মারতে পারেনি, ইন্ডিয়া তাকাতে উনি আইসে এখানে রক্ষা পাইছেন, কিন্তু পারলে জানেই মেরে দিত। তো এখানে আমেরিকান ডিপ স্টেট ইজ দ্য বিগেস্ট মানে মাফিয়া ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমেরিকান ডিপ স্টেট
একেবারে তাদের আদর্শ মানুষ বাংলাদেশের জন্য পেয়ে গেছে ইউনূস সাহেব। ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে গেলে আমেরিকানরা যা বলবে উনি তাই করবেন। তো এই যে প্রথম থেকে একটা সেন্ট মার্টিনের গল্প, এই জায়গাতে আমি বলবো শেখ হাসিনা ব্যাপারটা বোঝেন নাই। উনি ভাবছেন যে আমেরিকানরা এখানে নৌঘাঁটি করার জন্য। নো, সেন্ট মার্টিন একটা ছোট দ্বীপ, সেখানে ড্রাফটও এতটা নাই যে আমেরিকানরা একটা বড় নেভেল বেস করতে পারে। ওইটা সেন্ট মার্টিন ওরা অন্য কারণে চায়। এবং এখন দেখবা সেন্ট মার্টিনে বাংলাদেশিদের ঢোকা রেস্ট্রিক্টেড। ওইখানে যারা আদি ওইখানকার যারা লোক, তারা এমন একটা অবস্থা করাইছে তারা যাতে সেন্ট মার্টিন ছেড়ে চলে যায়। ওয়াই? আমেরিকানরা সেন্ট মার্টিনকে দুইটা কারণে, এক হচ্ছে পার্শ্ববর্তী মায়ানমারে যেসব গেরিলা গোষ্ঠীগুলিকে আমেরিকানরা সাপোর্ট করতেছে। কেন করতেছে? এইখানেও মিনারেল, কেন মায়ানমারে ব্যাসিভ এই মিনারেল ডিপোজিটস আছে, তেল গ্যাস শুধু না, হাইড্রোকার্বন শুধু না, এই রেয়ার আর্থ আছে এখানে। হ্যাঁ, আরাকান এরিয়াতে আছে, চীন স্টেটে আছে, এবং কাচিনে তো ব্যাপক আছে। কাচিনটা অলরেডি এক্সপ্লয়েট হইতেছে। তো এই জায়গাতে এই আমেরিকার টার্গেট হয়েছে মানে রাখাইন কোস্ট থেকে শুরু করে একেবারে চীন বর্ডারে কাচিন, মাঝখানে চীন স্টেট সাগাইন, এই প্যারালেল একটা নতুন স্টেট ফরমেশনের দিকে যাওয়া। শেখ হাসিনা এটা বলতেন যে একটা খ্রিস্টান স্টেট, সবটা খ্রিস্টান না, কিন্তু এখানে একটা আমেরিকা মায়ানমার থেকে ভাইগের স্টেট। এখানে দুইটা পারপাস। একটা হচ্ছে দিস প্লেস ইজ ভেরি মিনারেল রিচ, রেয়ার আর্থ আছে এখানে। রেয়ার আর্থ হচ্ছে কি জানো তো বই, এটা ফিউচার গোল্ড। ইটস লাইক গোল্ড, ইটস লাইক অয়েল, মানে টেরিফিক রিসোর্স। নেক্সট জেনারেশন হাইটেক ইন্ডাস্ট্রি রেয়ার আর্থ ছাড়া হবে না। এবং এর পাশাপাশি বাংলাদেশ, কারণ এটা পুরো জোনটার মধ্যে রেয়ার আর্থ পাওয়া যায়, এনাফ আছে। বাংলাদেশের এক্স্যাক্টলি রিজার্ভ কতটা আমি জানি না। ইন্ডিয়া যেমন 10% অফ দ্য গ্লোবাল রিজার্ভ বলে ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া তো আর রেয়ার আর্থ তুইলে এটা আমেরিকাকে দেবে না, ট্রাম্প সাহেব চাইলেও দেবে না, কারণ আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির ব্যাপারটা আবার আছে। আমরা এখন অনেকটাই রেয়ার আর্থ চায়নার থেকে আনি, বাট মোদিজি এটা বলেই দিয়েছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে। যাই হোক, উই আর নট গোয়িং টু গিভ আওয়ার রেয়ার আর্থ টু আমেরিকা। আর ইন্ডিয়াকে আর্ম টুইস্ট করার চেষ্টা করতেছে, দেখতেইছো শুল্ক টুল্ক সবকিছু নিয়ে। ইরানে আমরা কেন বন্দর করবো, ট্রাম্প সাহেবের আপত্তি, মানে দাদাগিরি আর কি। এখন H1B ভিসা যেটা 70% ইন্ডিয়ান, ওরা টার্গেট একেবারে একটার পর একটা হিট করছে। কারণ উই উইল নট লিসেন টু আমেরিকা। ইন্ডিয়া একটা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখে, কিন্তু বাংলাদেশের মতো একটা অপেক্ষাকৃত দুর্বল এবং ছোট রাষ্ট্র, এবং সেইখানে যদি তাদের মন মতো লোক বসানো যায় তাহলে বাংলাদেশকে কন্ট্রোল করতে হবে। শেখ হাসিনা থাকলে পারবে না। হ্যাঁ, আর শেখ হাসিনা অনেক বেশি ইন্ডিয়ার উপর রিলাই করবে, কিন্তু ওইখানে শেখ হাসিনা ইজ আউট নাও। আর এখন যে ওখানে লোক বসে আছে সে একেবারে তাদের পেয়ারের লোক। তাকে তারা একেবারে এই যে গ্রেট ডক্টর ইউনূস, তাকে তারা ভালো করে সেট টেট করে একেবারে ফিট টিট করে, মানে ডিলটা হচ্ছে তোমাকে ক্ষমতায় রাখবো, তুমি আমাদের এগুলি করায় দাও। ইউ এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, হোয়াই নন ডিসক্লোজার? তুমি যদি এগ্রিমেন্ট, সবাই ভাবতেছে এটা মিলিটারি এক্সারসাইজ। নো, ইটস নট মিলিটারি এক্সারসাইজ। মিলিটারি এক্সারসাইজ ইজ এ কাভার। রিয়েল থিং এখানে যেটা হবে, এখানে একটা বিরাট একটা মিলিটারি একটা ভীতি টিতি, মানে একটা এমন একটা পরিবেশ তৈরি করা হবে যে এখানে কোনো বাংলাদেশের লোক যাতে ঢুকতে না পারে, খোঁজ খবর না নিতে পারে যে এখানে কি করতেছে আমেরিকানরা। এইসব মিলিটারি এক্সারসাইজ তো ভাই আগেও বাংলাদেশ আর্মি আমেরিকানদের সাথে করছে, দের ইজ নো সিক্রেট অ্যাবাউট ইট। হ্যাঁ, কিন্তু এই বছর এটা এত বাইরে গেল কেন? অপারেশন টাইগার শার্ক, অপারেশন অমুক, লাস্টলি প্যাসিফিক এঞ্জেল, এই যে সেদিনও কক্সবাজারের দিক, এখানে একটা পরিবেশ তৈরি করতেছে যাতে করে এক মায়ানমারে যুদ্ধরত গেরিলা গোষ্ঠীগুলিকে একটা রেগুলার সাপ্লাই চেইন সাপোর্ট দেওয়ার, যেটা একসময় ওয়াকার সাহেব বলছিলেন ব্লাডি করিডোর, কিন্তু এখন এইটা যদি এখন তোমার ল্যান্ড করিডোর না হয়, সেন্ট মার্টিন দ্বীপ হবে ডাম্পিং জোন। এখানে জিনিসপত্র আইনে, অস্ত্র আইনে রাখা, অস্ত্র থেকেও বেশি অ্যামুনেশন। একটা জিনিস কি, আমি তোমাকে অনেক বন্দুক দিয়ে দিলাম, কিন্তু যখন যুদ্ধ চলে তখন অ্যামুনেশন, মেইন থেকে অ্যামুনেশন, গুলি যদি শেষ হয়ে যায় তোমার তো বন্দুকটা লাঠি। তো এই জায়গাতে এই সেন্ট মার্টিনকে ইউজ করে ইভেন আকাশ পথে ইন স্মল ব্যাচেস, এর জন্য দেখবা স্পেশাল অপারেশন কমান্ড, ওই প্যারাট্রুপার, ওইসব লোক ওইখানে ঘোরাঘুরি করতেছে। ওই যে একজন যেখানে মারা গেল ওই ওয়েস্টিন হোটেলে। সো এগুলি হচ্ছে ফর ড্রপিং দিস সাপ্লাইজ, ফর গিভিং দিস সাপ্লাইজ টু ভেরিয়াস বার্মিজ রেবেল গ্রুপস, যারা জুনটাকে, আই এম নট এ সাপোর্টার অফ জুনটা। জুনটা এখানে ডেমোক্রেসি শেষ করছে। আই অলসো ওয়ান্ট জুনটা আউট।
But Americans want junta out not because they are interested in democracy in Myanmar. No, not at all. ওরা পৃথিবীতে বহু নন ডেমোক্রেটিক রেজিমকে ওরা সাপোর্ট করে, এটা আমেরিকান হিস্ট্রি। হ্যাঁ, যখন ভিয়েতনামিরা যুদ্ধ করছে তাদের স্বাধীনতার জন্য, তারা ওইখানে গোদেন ডিএম এর মতো লোককে সাপোর্ট করছে, কি সাউথ কোরিয়াতে সিং ম্যান গিয়েছো। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট হিস্ট্রি। কিন্তু এখানে ওরা বার্মিজ জুনটাকে ফেলতে চায়, মায়ানমারের জুনটাকে, কারণ ওটা চীনের লোক। এটা একটা বিগ পাওয়ার রাইভালরি এখানে, যে ও চীনের লোক, তো ওকে আমি কাটবো। কাটে এখানে যদি আলাদা একটা স্টেট ফরমেশন করানো যায় পশ্চিম মায়ানমারে, তাহলে আমেরিকানরা এক ঢিলে দুইটা জিনিস, বার্মিজ জুনটাকে কাট করা গেল, চায়নার প্রভাব সেখানে কমবে, আর চায়নার প্রভাব কমলে যেটা সরাসরি লাভ হবে সেটা হচ্ছে এই রেয়ার আর্থের মাইনগুলি মায়ানমারে আমেরিকানরা এখানে ঢুকতে পারবে। এই সাপ্লাই চেইনটা যেটা আজকে ওরা চায়নাকে দেয়, চায়নার থেকে আমেরিকাকে নিতে হয়, ওরা এটা ডাইরেক্টলি নেবে এখান থেকে ওরা। আর মায়ানমারে আরেকটা জিনিস, বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপকে, আমার এটা সন্দেহ, এটা কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি প্রুফ, কিন্তু আমার এটা সন্দেহ যে এই যে বাংলাদেশের লোকজনকে এখান থেকে বাইর করে দাও, সব ভাগায় দাও, এই জায়গাতে ওরা এই রেয়ার আর্থের, বাংলাদেশে যে রেয়ার আর্থ আছে এইটার ফার্স্ট লাইন প্রসেসিং, যাতে পুরা বালু তুলে আমেরিকাতে নিয়ে না যেতে, ফার্স্ট লাইন প্রসেসিং, এইটা ওরা সেন্ট মার্টিনকে ওই ফার্স্ট লাইন প্রসেসিং এর জন্য ব্যবহার করবে। সো দুইটা জিনিস, এক হচ্ছে মায়ানমারে অস্ত্র দেওয়ার জন্য, গুলি বারুদ দেওয়ার জন্য, অন্য সাপ্লাই দেওয়ার জন্য, যাতে গেরিলারা এখানে যুদ্ধ করতে পারে এবং গেরিলারা যুদ্ধ করে সফল হয়, ওইখানে একটা আলাদা স্টেট ফরমেশন ঘটানো যায়, এখানে আমেরিকানদের কন্ট্রোলে থাকবে, বিকজ আমেরিকানস আর ডুইং ইট। সিমিলারলি ইউনুস সাহেবকে ক্ষমতায় আনছে, ইউনুস সাহেব ইজ ইন দিয়ার কন্ট্রোল, সেম মডেল ওইখানেও করবে ওরা, এই কাচিন, চীন, আরাকানিজ এদের নিয়ে। একদিকে ওইখানে সাপ্লাই অফ ওয়েপন্স, অ্যামুনিশন, ড্রোন, হোয়াট এভার, যেটা যুদ্ধের জন্য যা লাগে। সেকেন্ডলি এই জায়গাটাতে এই রেয়ার আর্থের ফার্স্ট লাইন প্রসেসিং এখানে একটা ক্রিয়েট, এই জন্য একটা প্যানিক তৈরি করা হয়েছে। এবং ইউনুস সাহেবের যারা লোকজন, ওনার এই যে পরিবেশ টরিবেশ দেখেন, উপদেষ্টা, মানে সেন্ট মার্টিন থেকে কি করে বাংলাদেশের লোকজনকে সরাই আনা যায়, এমন একটা অবস্থা তৈরি করে যাতে বাংলাদেশের। আমি 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 শুধু এখানে একটা ছোট্ট জিনিস আপনার সাথে একটু সম্পূরক প্রশ্ন করি, সেটা হচ্ছে কয়েকটা এরিয়া যেমন আমরা শুনি যে সেটা হচ্ছে কক্সবাজার, টেকনাফ, কুয়াকাটা, অফশোর আইল্যান্ড আছে কিছু, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, নিঝুম দ্বীপ, মহেশখালী, তারপর চিটাগং, নোয়াখালী, পটুয়াখালী, এই জায়গাগুলোকে আলাদা করে ফেলার যে কথাগুলো আমরা শুনে আসছিলাম, এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই সবকিছু 2-2-4 হয়ে যাচ্ছে। না, 2-2-4 তো হচ্ছে, তবে একটু আমি বলবো 2-2-3.5। ওরা মানে এই জায়গাগুলি আলাদা করার কথা তখনই ভাববে যখন বাংলাদেশে এমন কোন সরকার আছে যেটা ওদের বন্ধু সরকার না, যেটা ওদের কথায় ওঠে বসে না। কিন্তু বাংলাদেশটা পুরোটাই যদি ওরা কন্ট্রোল করতে পারে, এমন একজন লোককে বসায় যে ওদের 2 বেলা স্যালুট দেবে টেলিফোন করে, হ্যাঁ, যে আমাকে ক্ষমতায় রাখো, আই উইল ডু এভরিথিং ফর ইউ, একেবারে মানে যেটাকে ইংরেজি বলতে গেলে মানে আর্কিটাইপাল স্টুজ। ইউনুস তো এই জিনিসই করছে। Why non-disclosure agreement? Why will you not disclose to your people what agreement you are signing with the Americans? What is the deal? Is it a military deal? Is it a deal for rare resources? Is it resource politics? He has to come clean. He has to tell his people. কারণ আমি তোমাকে বলি এখানে যেটা ব্যাপার, যে বাংলাদেশে বেসিক্যালি এই যে কক্সবাজার, টেকনাফ, এই যে স্ট্রেচটা এবং গোয়িং ইনটু আরাকান, ইটস ভেরি রিচ ইন মোনাজাইট স্যান্ডস, যেটা আমাদের কেরালাতেও পাওয়া গেছে। দিস ইজ ভেরি রিচ ইন রেয়ার আর্থ। এখানে নানা রকম রেয়ার আর্থ আছে এবং এখানে এমন জিনিস আছে, গার্নেট আছে, যেটা মানে ভ্যালুয়েবল স্টোন, যেটা তুমি মহিলা মানুষ, আমি জানি না তোমার স্টোন টোনে কতটা ইন্টারেস্ট, কিন্তু গার্নেট অনেকে এই যে রিং টিং বানায়। জিরকন ইজ নট অ্যাজ এক্সপেন্সিভ এজ ডায়মন্ড, কিন্তু কালকেও কে আমার কোন এক বইনি বলতেছিল বাংলাদেশে, যে দাদা জিরকন তো এটা জুয়েলারি। আমি হ্যাঁ, তুমি জুয়েলারি, কিন্তু আমেরিকানরা ওইটা দিয়ে তো জুয়েলারি না, দে মে ইউজ ইট ফর সাম আদার ইন্ডাস্ট্রিয়াল পারপাসেস, সাম আদার কমার্শিয়াল পারপাস। মোট কথা হয়েছে এই জোনটাতে, আর জিরকন টিরকন তো আছে, ইলুমিনাইট এইসব আছে, কিন্তু মেইন থিং ইজ মোনাজাইট স্যান্ডস, বিকজ এই স্যান্ডস এর মধ্যে রেয়ার আর্থ মেটেরিয়াল ইজ দেয়ার, এবং এই রেয়ার আর্থ এক্স্যাক্টলি মোনাজাইট স্যান্ডস বাংলাদেশের এই জোনটা, হ্যাঁ, মেঘনা বেসিন অ্যাজ ইট গোজ ইনটু দ্য সি,
এবং এই কক্সবাজার টেকনাফ এই যে উপকূলবর্তী জোন, তুমি যে দ্বীপগুলির নাম করলে, আমি তো হানিমুন করছি এখানে, আমি তো হানিমুন করছি সেই 91-এ কক্সবাজারে। তারপর এই সাইক্লোনটা আসলো। এই সাইক্লোনটা যখন হইলো, আমি তোমাকে একটু পিছনে নিয়ে যাই। তোমার মনে আছে সেই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, বোধহয় না এরশাদ সাহেব সরি, মানে ওই 91-এর যে ম্যাসিভ সাইক্লোন, তারপরে এখানে আমেরিকা একটা টিম পাঠাইলো, রিলিফ টিম। এই রিলিফ টিম রিলিফের কাভারে এই জায়গায় তখন থেকে এর একটা অ্যাপ্রোপ্রিয়েট আইল্যান্ড যেখানে আমেরিকানরা ঘাঁটি গাড়তে, তখন থেকে সার্ভে করতেছে। আমাদের লোকজন জানতো। রাজীব গান্ধী মারা যাওয়ার 2 দিন আগে উনি আগরতলায়, উনি ওইখান থেকে কলকাতা হয়ে দক্ষিণ ভারতে গেলেন, মারা গেলেন। এই আগরতলায় ইন্টারভিউ দিন, এবং আমি ওনাকে পরিষ্কারভাবে জিজ্ঞেস করছিলাম যে এই যে আমেরিকানরা এখানে রিলিফ টিমের কাভারে এখানে জিওলজিক্যাল সার্ভে আদার থিংস আর হ্যাপনিং। রাজীব গান্ধী আমাকে পরিষ্কার বলছে, দ্য ডিমাইজ অফ দ্য সোভিয়েত ইউনিয়ন ইজ এ ডিজাস্টার স্পেশালি ফর সেলফ রেসপেক্টিং কান্ট্রি লাইক ইন্ডিয়া। কেন বলছে, এখন তো পৃথিবীতে একটা সুপার পাওয়ার এবং তারা সবকিছু ডিকটেট করবে। হি মেন্ট আমেরিকা, অবভিয়াসলি হি মেন্ট আমেরিকা। আমার মনে আছে আমি তখন রয়টারে স্ট্রিং করে রয়টারে বিরাট ফ্ল্যাশ করছিলাম, যে বিকজ সবাই জানে যে রাজীব গান্ধী ওইবার মানে হি ইজ কামিং ব্যাক। তারপর তো মারা গেলেন, মারা হলো, কি মারা হলো কেন হলো সেটা আলাদা দিয়ে, সেখানেও কার কি ভূমিকা এই নিয়ে অনেক কথা টথা আছে। আমরাও জানি যে এলটিটির সাথে তার 3 দিন আগে কোন আমেরিকান অফিসিয়ালের কথা টথা হয়েছে রাজীব গান্ধী মারা যাওয়ার 3 দিন আগে, সেসব তো আমাদের লোকজন জানে। বাট এনিওয়ে, দ্য পয়েন্ট ইজ ইটস 91 ম্যাসিভ সাইক্লোন, আমেরিকানরা এখানে রিলিফ পাঠালো, এবং রিলিফের কাভারে আমি একটা স্টোরিও করছিলাম তখন। এই আমেরিকান কনসুলেট কলকাতা আমার স্টোরি ডিনাইল দিছিল যে দিস ইজ নট কারেক্ট, কিন্তু আমি স্পেসিফিক ইউনিট কারা আছে এখানে, জিওলজিক্যাল সার্ভের কোন লোক এই আমেরিকান মিলিটারি কাভারে, সেনাবাহিনী রিলিফ করতেছে, হ্যাঁ কম্বল দিতেছে, এই দিতেছে, কিন্তু তার কাভারে জিওলজিস্টরা নিজের কাজ করছে। তখন থেকে আমেরিকানদের মাথায় এই জিনিসটা ঘোরপাক খাইতেছে যে এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট বেস দরকার। ইন্ডিয়াকে যেহেতু তারা চুক্তি করে বাগে আনতে পারবে না, বাংলাদেশ ইজ দ্য অবভিয়াস থিং। বে অফ বেঙ্গলে ওদের একটা, ওইদিকে তো আরাবিয়ান সিতে তো পাকিস্তান আছে, পাকিস্তান তো তাদের আরেক ওই মানে লাইক ইউরোস পাকিস্তান, মানে আমেরিকাকে স্যালুট দিয়ে, আর ওদের জেনারেল সাহেবরা তো ট্রাম্প সাহেব ওদের ডাইকে লাঞ্চ ডিনার খাওয়াইতেছে, দেখতেইছো তো। আরাবিয়ান সিতে দে হ্যাভ পাকিস্তান ওই সাইডে। বে অফ বেঙ্গলে দে ওয়ান্টেড সামথিং। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সেটা সুবিধা হয় নাই, এর জন্য they wanted to create a situation, এবং এই চেষ্টা তাদের স্পেসিফিক্যালি আই এম টেলিং ইউ ফ্রম 91, আমি তখন থেকে এই জিনিসটা ফলো করতেছি। আমি তখন স্টোরি করছি সানডেতে আনন্দবাজারে, ওই সময় এই আমেরিকান কনসাল জেনারেল এখানে যে ছিল তখন সে ডিনাইল দিয়েছিল, ইটস নট কারেক্ট। আমি আবার সেই ডিনাইলের উত্তর দিয়েছিলাম, রাইট টু রিপ্লাই ছিল। হ্যাঁ, তো যাই হোক, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ কক্সবাজার টেকনাফ এই জোনটাতে আমেরিকার নজর আজকে না বহুদিনের, এবং দে ওয়ান্ট এখানে একটা মিলিটারি বেস, একটা মিলিটারি প্রেজেন্স। এবং ওয়াই মিলিটারি প্রেজেন্স, আজকে এটা বোঝা যাইতেছে এরা হয়তো কবে থেকে এটা জানি না, বাট ইউএস জিওলজিক্যাল সার্ভে ইটস এ ভেরি স্ট্রং অর্গানাইজেশন। সারা পৃথিবীতে কোথায় কি খনিজ সমুদ্র আছে এটা তাদের নখদর করে। এখন তারা জানে যে বাংলাদেশ, মেঘনা বেসিন as well as this coastal region very rich in monazite sands and many other rare earth, এবং rare earth is very much required for modern industry, এবং এর জন্য তারা এখানে ঢুকবে, এর জন্য তারা এখানে ঢোকার চেষ্টা করতেছে। এটা তো মানে আরেকদিকে বালুচিস্তানে এই ডিপোজিটস আছে, এই জন্য এই ট্রাম্প যে পাকিস্তানের জেনারেল সাহেবকে এত খাতির টাতির ওই যাতে বালুচিস্তানে ঢুকতে পারে, তো বালুচিস্তানে অন্য সমস্যা। এই জন্য দেখবে বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদেরকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলে ডিক্লেয়ার করছে। কাশ্মীরে যারা টেরোরিজম করে, পেহেলগামে যারা 36 জন লোক মারে, তারা টেরোরিস্ট না ইন আমেরিকান বুকস, বাট বালুচ লিবারেশন আর্মি ইজ টেরোরিস্ট। ওয়াই? বিকজ বালুচিস আর অ্যাক্টিভ ইন দ্যাট বালুচিস্তান এরিয়া যেখানে মিনারেলস আর দেয়ার, কপার থেকে আরম্ভ করে জিঙ্ক থেকে, বালুচিস্তান ইজ ভেরি রিচ ইন মিনারেল। এবং পাকিস্তানিরা তো এটাই করবে না, আজকে হয়তো ইউনুস সাহেবেরও তাই মডেল, যে ভাই তোমার এইসব জিনিস দাও, দিয়ে আমি সরকারে থাকবো, আমাকে আমেরিকানরা টিকায় রাখবে। This is the game plan. You take my resources and keep me in power. Simple as that. হ্যাঁ, এবং আমরা তো সেটাই দেখছি, কারণ দেখা গেছে যে 8টা রেয়ার, কিছুই দেখো নাই, আরো দেখবা অনেক বাকি আছে। খেল তো আমি শুরু হওয়া 20,000 এর উপরে
মানে টনকে টন 20,000 এর উপরে হবে, এত এত রিসোর্সেস আছে। এখন তাদের যেরকম একটা ভৃত্য টাইপের রাষ্ট্রপ্রধান দরকার, প্রধান উপদেষ্টা সেরকমই একজন, তাদের কথায় সবকিছু করছে, বাংলাদেশটা সেভাবে সে তাদের মতো করে তাদের প্রেসক্রিপশনে বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দিচ্ছে। এবং সেখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে জামাতে ইসলামী, যারা ৭১ বাংলাদেশের বিপক্ষে ছিল। তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে, যে আজকে যে রাষ্ট্র ক্ষমতায় বসেছে সে ডিপ স্টেটের সকল স্বার্থ সংশ্লিষ্ট সকল দাবি দাওয়াগুলো পূরণ করছে, সে ক্ষমতার শীর্ষে থাকছে এবং তাকে ক্ষমতায় রাখবার জন্য জামাতে ইসলামী সর্বতভাবে সকল ভাবেই বাংলাদেশকে জিম্মি করে তাকে সে সহযোগিতা করবে, তার বিনিময়ে জামাত ইসলাম ক্ষমতায় যাবে। No, that's right. এখানে কি, এখানে ইকুয়েশনটা হচ্ছে মানে ওই ব্যাক টু -2 ফর্মুলা, যে আগে আওয়ামী লীগকে সাবুত করছে, এরপরে বিএনপি। কারণ জামাত কেন, জামাত এর কোনো গণভিত্তি নাই। সো দে উইল, মানে এখানে যতটাই তারা জামাত যতই হই হই করুক, আলটিমেটলি জামাতকে পাওয়ারে আসতে গেলে জামাতের একটা ব্যাকিং দরকার। ধরো পাকিস্তানের আমলে জামাত যে হই হই করতো, বিকজ দে গট দ্য সাপোর্ট অফ দ্য পাকিস্তানি স্টেট। উইদাউট স্টেট সাপোর্ট, মিলিটারি ডিক্টেটরদের আমলে জামাত সাপোর্ট পাইছে বলে গোলাম আজমটা যেমন রিহ্যাবিলিটেটেড হয়েছে, প্রথমে জিয়া সাহেব পরে এরশাদ সাহেব। তো এখানে যেটা হচ্ছে, জামাতের তো সেই অর্থে গণভিত্তি বাংলাদেশের নাই, বাংলাদেশের মানুষ একটা মডারেট ইসলাম প্র্যাকটিস করে। তো এখানে জামাতের এখন খেলাটা যেটা খুব ইন্টারেস্টিং, এখন মানে দে আর অল মেড ফর ইচ আদার। মানে ইউনুস সাহেবকে আমেরিকানরা পারলে রেখে দিত, কিন্তু অলরেডি একটা হইচই শুরু হয়ে গেছে যে আনইলেক্টেড গভর্নমেন্ট কতদিন রাখা যায়। আমেরিকা এদিকে একটা ডেমোক্রেসির একটা ব্যাপার, ডেমোক্রেসি তো ওদের ছাড়া কেউ বোঝে না, আমরা তো সব ঘাস কাটি না, হ্যাঁ আমরা সব অটোক্রেসি, একমাত্র ডেমোক্রেসি আমেরিকা। সেখানে ট্রাম্প যা খুশি তাই করতে পারে, যাকে তাকে, যার সাথে পছন্দ নাই তার মধ্যে $100 মিলিয়ন এর কেস করে দিল নিউ ইয়র্ক টাইমস। এগুলি খুব ডেমোক্রেটিক কাজ। তো যাই হোক, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম ক্রিটিসাইজিং দ্য আমেরিকান স্টেট। ইটস এ ক্রিমিনাল স্টেট, ইটস দ্য আর্ক অফ ইভিল। হ্যাঁ, তো এগুলি নিয়ে বলে লাভ নাই। এবং পৃথিবীর সব থেকে বড় থ্রেট আজকে ডেমোক্রেসি, ন্যাশনাল সভারেন্টি, পৃথিবীতে যে স্বাধীনভাবে বাঁচতে চায় সব থেকে বড় থ্রেট হচ্ছে দিস আমেরিকান ইম্পেরিয়ালিজম। এটা সুভাষ বোস কিন্তু বলে গেছিল, the fulcrum of global imperialism will shift from London to Washington. উনি যে অন্তর্ধান ওনার হয়ে গেল, তারপর উনি কোথায় হারাই গেলেন, উনি কিন্তু 7-8 দিন আগে এই কথাটা ওনার লোকজনকে বলে গেছিল, যেটা পরে শাহনওয়াজ খান এরা বলছে। হ্যাঁ, শাহনওয়াজ খান তো পরে ওনার কমান্ডার ছিল, পরে মন্ত্রী হয়েছে ভারত। যে নেতাজি ऐसा बोल के गया कि अभी लंदन नहीं, लंदन का टाइम खत्म हो गया, अभी ওয়াশিংটন, হি ইজ দ্য নেক্সট ফলক্রাম অফ। তো যাই হোক, এইখানে যেটা ব্যাপার, এবং আজকে এই আমেরিকান ইম্পেরিয়ালিজমের যতটুকু রাগ ঢাক ছিল ট্রাম্পের আমলে, সেটাও নাই। ইজ এ বিজনেসম্যান আউটরাইট। হ্যাঁ, তুমি আমার থেকে জিনিস না কিনলে তুমি আমি তোমার উপর গোসা করবো, তোমাকে আমি ফেলাই দেবো। হ্যাঁ, এদিকে বলছে মাই ফ্রেন্ড মোদি, এদিকে ইন্ডিয়াকে একটার পর একটা হিট করে যাচ্ছে। ওয়াই? ইন্ডিয়া তার কথা শুনবে না, সে চাইতেছে তার দেশের সোয়াবিন, কর্ন। আরে বাবা, ইন্ডিয়া সেলফ সাফিসিয়েন্ট ইন কর্ন। আমি শালা এতটা খাই আমার গলা অব্দি উঠছে, তারপরে তুমি যদি আমার খাওয়াইতে চাও, এটা হয় নাকি? তো আমার দরকার নেই তারপরে তার থেকে আমার কর্ন কিনতে হবে, তার থেকে সয়াবিন কিনতে হবে। কেন? নাহলে তার যে রিপাবলিকান স্টেট গুলি আছে ওখানে ফার্মার লবি তার উপর খেপে যাবে। এটা মানে গার্জনের ব্যাপার আর কি। ট্রাম্প ইজ এ টিপিক্যাল আমেরিকান কাউবয় বুলি। ওই 6 শুটার দিয়ে কাউবয়রা তাদের এলাকা রুল করতো, এখন তার জায়গায় B-52 বম্বার কি B-1 বম্বার। দিস ইজ দ্য ডিফারেন্স। বাট বেসিক্যালি ইটস এ বুলি স্টেট। এবং এই বুলি স্টেট একটা জিনিসই বোঝে, ওই চীন যেটা করছে, দিস ইজ দ্য অ্যান্সার টু দেম। যে কি, আমার উপর শুল্ক দিবা, শালা তোমার রেয়ার আর্থই বন্ধ করে দেবো। তোমার শালা তোমার বন্ধু ইলন মাস্ক কি করে গাড়ি তৈরি করে আমি বুঝে দেবো। এই ইলন মাস্ক আর ট্রাম্পের মারামারি, গলায় গলায় বন্ধু, 2 দিন পর ব্যবসায়িক স্বার্থে হাত পড়ছে, মারামারি লাগিয়েছে। আর ট্রাম্প হচ্ছে খুব সস্তা টাইপের ব্যবসায়ী। ট্রাম্প কর্পোরেশন ডিক্লেয়ার ব্যাংক্রাপসি 4 টাইমস। তুমি যদি ব্যবসা করো, তোমার যদি কর্পোরেশন 4 বার ব্যাংক্রাপসি, ইউ আর নট এ। এটা অনেকটা আমাদের এই ডক্টর সাহেব, বিরাট ব্যাপার এটা। আরে ভাই, তুমি মিডল টেনেসির PhD, তো কত বড় কি এটা আমরা জানি, অত হই হই করার কিছু নাই। হ্যাঁ, you have not got Nobel Prize for economics, okay? You are not a very big economist. You have got it for peace, something you have never done. You have not done peacemaking anywhere in the world. So anyway, এর মধ্যে আমি যাই নাই। ট্রাম্প অলসো মানে একটা ফ্রড লোক বেসিক্যালি।
তো যাই হোক, এখন যেটা ব্যাপার যে এই জায়গাতে ওরা বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট, সারোগেট স্টেট হিসেবে চায়, হ্যাঁ, এবং এই জায়গাতে ওরা ঢুকবে। এখানে ওদের মিনারেল রিসোর্সেস, মানে রিসোর্স পলিটিক্স আছে আর জিও পলিটিক্স আছে, দুইটাই আছে। আর জিও পলিটিক্স এর মেইন ব্যাপারটা কিন্তু জিও ইকোনমিক্স। মায়ানমারের ডেমোক্রেসি ট্রেসি, মায়ানমারের লোক এতদিন গুলি খায় সেনাবাহিনীর মারা গেছে, ট্রাম্প হইচই করছে, বাইডেন হইচই করছে, কিছু করেনি। এখন তারা মায়ানমার এই আলাদা স্টেট ফরমেশন কেন? রেয়ার আর্থ রিসোর্সেস, দ্যাটস দ্য হোল থিং। ওই রবীন্দ্রনাথ বলে গেছে না, বণিকের মানদণ্ড দেখা দেবে রাজদণ্ড রূপে। হ্যাঁ, তো বর্ষে বর্ষে দলে দলে মানে বারবারই ঘুরে ফিরে দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। হ্যাঁ, এই কবিগুরু যা বলে গেছে, ঘুরে ফিরে ওনার যে আন্ডারস্ট্যান্ডিং অফ মানে গ্লোবাল ট্রেন্ডস এন্ড পলিটিক্স এর সাংঘাতিক ব্যাপার। কিন্তু আমেরিকানরা কি চাইতেছে? আমেরিকানরা জানে যে দুইটা মেজর পলিটিক্যাল পার্টি কোনোটা হয়তো তার গেম পুরোপুরি খেলবে না। ওই জন্য যদি ইউনুসকে রাখতে পারে ভালো, ইউনুসকে যদি কোনো কারণে একেবারেই রাখা সম্ভব না হয়, মানুষ রাস্তায় নেমে আসে ঝামেলা, সেইখানে একটা ইলেকশন করে এই জামাতের মতো একটা পার্টি যার সেই মাস বেস নেই, যাকে তারা কন্ট্রোল করতে, সি অ্যাজ এ ডিপ স্টেট দে উইল অলওয়েজ লুক ফর অপশন। এই অপশনটা হচ্ছে কি, ইফ নট ইউনুস, জামাত। এবং জামাত এন্ড ইউনুস অলসো নিড ইচ আদার। জামাতকে ইউনুসের মতো একটা আনইলেক্টেড গভর্নমেন্ট দরকার, যাতে করে তারা তাদের গুটি সাজাইতে পারে। 42,000 বুথে তারা যাতে তাদের বুথ কমিটি তাদের মতো করে করতে পারে, প্রিসাইডিং অফিসার তাদের মতো করে দিতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছে, এটা ড্রেস রিহার্সাল, ইজ এ ট্রায়াল বেল। এই টাইপের জিনিস অলরেডি এটা স্টার্টেড। হ্যাঁ, পাবলিক আইডেন্টিফাই করা, ইসলামিক মিলিশিয়া রেজ করা হবে, অনেক কিছু হবে, উই নো ইট। এবং কিছু প্রাক্তন মিলিটারি লোকজন যারা তাদের কাছের লোক, দে আর ইনটু দিস প্ল্যানিং, উই হ্যাভ অ্যাবসলিউটলি ক্লিয়ার ইনফরমেশন। আমার কথা হয়েছে কি, যে আমেরিকানরা সবসময় একটা অল্টারনেটিভ রাখে, আর আমেরিকানরা কারো প্রিয় পাত্র না। আজকে যদি ইউনুস তার পারপাস সার্ভ না করে, 2 মিনিটস দে উইল থ্রো আমেরিকা, দে উইল থ্রো। ওগুলি ভাই আমাদের যে সব ভ্যালিউজ ট্যালিউজ না, হ্যাঁ, ইন্ডিয়া বা এইসব, এগুলি আমেরিকানদের, ইউ আর নট ইউজফুল ফর দেম, টুমরো দে উইল থ্রো ইউ আউট। হ্যাঁ, তো ওরা এইটা আছে যে ইউনুস আছে ভাই, ইজ গুড, ইফ সামহাউ উই ক্যানট কিপ হিম ইন পাওয়ার, কোনো কারণে ইলেকশন দিতে বাধ্য হয় লোকজন, প্রচন্ড প্রেসারে পাবলিকে, তখন যাতে এমন একটা পার্টি এসে যাকে আমরা কন্ট্রোল করতে পারবো। হু উই ক্যান কন্ট্রোল? যার এখানে মাস বেস নাই, যার মাস বেস নাই, তাকে কন্ট্রোল করতে গেলে। এবং এই ফান্ডামেন্টালিস্টরা অল অ্যাক্রস দ্য ইসলামিক ওয়ার্ল্ড, ইউ লুক, তারা ন্যাশনালিস্ট লিডারদের আমেরিকান স্টেট সবসময় ফেলার চেষ্টা করে। সো হোসনি মুবারক ওই সেম, এই বাংলাদেশের ক্ষেত্রে সেম গল্প, ডেমোক্রেসি ইজ নট দেয়ার, Hosni Mubarak is an autocrat. You bring down Hosni Mubarak, who comes to power in Egypt? Islamic Brotherhood, Morsi, he is their man. Saddam ke fellow, are bhai, Saddam may be a dictator, but Saddam was not a communal Islamist. তার সময় ওইখানে মানে তারিক আজিজ টাজিজ নাম শুনলে মুসলমান মনে হবে, কপটিক ক্রিশ্চিয়ান। সো ইউ নো, তাকে ফেলো কেন? সে আমেরিকার দাদাগিরি সহ্য করবে না। মোসাদেককে ফেলো, 1951, as early as 51, মোসাদেক, সুয়েজ ক্যানেল ইয়ে করতে হবে, ন্যাশনালাইজ, মোসাদেককে ফেলো। কাদের দিয়ে ফেলছে মোসাদেককে? মোল্লাদের ইউজ করছে। Everywhere in the Islamic world, it is the American state which is the leading patron of radical Islam. আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের এগেইনস্টে যুদ্ধ করছে, সোভিয়েত ইউনিয়ন নাজিবুল্লাহকে ব্যাক করছে, ঠিক আছে, তোমরা বললা কি ওরা সব Soviet stooge, they are communists. Who did you back? You backed all these so-called mujahids, যার মধ্যে একটা গ্রুপ ছিল নন, মানে they are not fundamentalist, এই যে যারা নর্দার্ন অ্যালায়েন্স, এই নর্দার্ন অ্যালায়েন্স করে একটা সময় ইউজও করছে, এই আহমেদ শাহ মাসুদ, তারপরে মেরে দিচ্ছে। Who has benefited? Talibans. So everywhere in the Islamic world, if you see the rise of radical Islam is with the blessings of American deep state, CIA and other organizations, DIA, CIA, other jara আছে, State Department. So everywhere in the Islamic world, this game has been repeated. আচ্ছা, বাংলাদেশ নিয়ে আরেকটা সমস্যা আছে। বাংলাদেশে র্যাডিক্যাল ইসলাম যারা করে তাদের কাছে একটা সমস্যা, এটা আমাকে আমার এক বাঙালি হুজুর সাহেব, তার সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, উনি হুজিতে পরে, উনি আফগানিস্তানে জিহাদ টিহাদ করছেন, লম্বা গল্প। আমাকে একটা কথা বলছিল যে আমরা বাঙালি মুসলমানদের, জানেন তো দাদা, ইয়েতে বিশ্বাস করে না,
এই আরব টারব। আমি কেন? বলে আমাকে এক पाकिस्तानी हुजूर बोलছিল যে तुम लोग दुनिया के एकमात्र मुसलमान कौम है जिन्होंने अपने अल्फाज और मजहब के चक्कर में एक इस्लामिक जहान तोड़ के रख दिया। তোমরা বাঙালি মুসলমানরা একমাত্র পৃথিবীর মুসলমান যারা নিজেদের ভাষা সংস্কৃতির টানে একটা ইসলামিক স্টেট তোমরা ভেঙে ফেলছো। দ্যাট ইজ ইসলামিক জাহান, দ্যাট ইজ পাকিস্তান। তো তোমাদের ইউ আর নট গুড এনাফ মুসলিম, ইউ ক্যানট বি ট্রাস্টেড। এটা সেই লোক বলছিল, আজকের লোক নাই। যখন শেখ হাসিনা পাওয়ারে আসলো, ওই সিলেটে যে অপারেশন করছিল র্যাব, হুজির লোকজন মারা গেছিল, হি ওয়াজ কিল্ড ইন দ্যাট অপারেশন। আই ডোন্ট ওয়ান্ট টু নেম হিম, বাট হি ওয়াজ, আই নিউ হিম ফর আ লং টাইম। সে দেওবন্দে দাখিল করছে, উলুম করছে গিয়ে সৌদি আরবে, তারপর আফগানিস্তানে জিহাদ করছে, গপ্প সব বলছে আমার সাথে ব্যক্তিগত অন্য হবে একটা ওই। তো দিস ইজ দ্য থিং, যে দিস বেঙ্গলি মুসলিম এরা তো ভাই তো লাইন মে নেই হ্যাঁ, এরা তো ইসলাম বলে এদের কন্ট্রোল করা যাবে না। দেখবে শোনো, গ্লোবাল রিলিজিয়ন অমুক তমুক একটা জিনিস, আর ডিপ অ্যাটাচমেন্ট টু লোকাল লয়্যালটিসটা কোথার থেকে আসে? এই মা মাটি মানুষের যে কনসেপ্ট, এটা আসে আমার ভাষা, আমার সংস্কৃতি, এটা আমার ব্যাপার। হ্যাঁ, এটা আমার অস্তিত্ব। আজকে যেমন ধরো ভারতবর্ষে, আমি এখানকার বাঙালি, আমার একটা প্রথম পরিচয় আমি বাঙালি, ভারতীয় পরে হিন্দু ফিন্দু ঠিক আছে, দেয়ার আর মেনি হিন্দুস। হ্যাঁ, আমার মেয়ের জামাই কেরালার হিন্দু, তারা হিন্দুইজম একরকম ভাবে করে, ওদের সাথে ওদের টেম্পল ম্যারেজ ছাড়া বিয়ে না। আমরা বাঙালি হিন্দুরা তো ভাই মন্দিরে গিয়ে বিয়ে করাই না, আমাদের বিয়ে তো ঘরের মধ্যে। তো এইসব রিলিজিয়ন ইজ এন ইনসাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ মডার্ন নেশন স্টেট। The real thing is your language, your culture. এই জায়গাটা ওরা খুব ভয় পায় যে এই বাঙালি মুসলমানরা একমাত্র পৃথিবীর মুসলমান যারা একটা ইসলামিক জাহান को तोड़ के रख दिया, किसके लिए? अपना मजहब और अल्फाज के लिए। তাই জন্য এই জায়গায় এদেরকে কন্ট্রোল করতে গেলে পাকিস্তানি একটা কায়দায় ওই টাইপের জিনিস বসাইতে হবে। সো জামাত, হোয়াট বেটার দেন জামাত? জামাত তো ভাই এই দেশের স্বাধীনতাই স্বীকার করে না, আজকে বড় বড় কথা বললে কি হবে? They did not accept the freedom of this country. তাদের লোকজন worst kind of crimes, আজকে বাংলাদেশের জেনোসাইড ইউএন রেকগনাইজ করে না, রোয়ান্ডার জেনোসাইড নিয়ে লাভ দেয়। বাংলাদেশে কত লোক মারা গেছে আর রোয়ান্ডাতে কত লোক মারা গেছে যদি শুধু স্ট্যাটিস্টিক্যাল কম্পারিজন, there is no comparison। কিন্তু ওইখানে যেহেতু ওয়েস্টার্ন ইন্টারেস্ট আছে ওইটা রেকর্ড। আর যদি বাংলাদেশের জেনোসাইড, হ্যাঁ, কতবার বাংলাদেশ বলছে ইট ওয়াজ নট ডান, ইট ওয়াজ নট ডান। কেন? আরে ভাই এটা বুঝতে হবে যে পাকিস্তান, এই যে ইসলামিক পাকিস্তান, ইট ওয়াজ এন অ্যাংলো আমেরিকান প্রজেক্ট ইন 1947 এবং দ্যাট ইজ কন্টিনিউড। এখন বাংলাদেশটা যেহেতু হাতছাড়া হয়ে গেছিল, তুমি একটা জিনিস জানো, 1950s and 60s এই যে তিব্বত এর যে গেরিলারা যুদ্ধ করছে, হ্যাঁ, চায়না তিব্বত জোর করে দখল করছে, এটা সমর্থনযোগ্য একেবারেই না। ভারত এই জন্য দেখবো দালাই লামা বা এদেরকে শেল্টার দিছে, ওদের টিবেটান গভর্নমেন্ট এখানে আছে। কিন্তু টিবেটে যে গেরিলা যুদ্ধ, দিস ওয়াজ ব্যাকড বাই সিআইএ, নট ইন্ডিয়া। এবং মাস্টাং বলে নেপালের একটা জায়গাতে বেস টেস্ট করে, এবং এদের মধ্যে যারা বেটার ট্রেনিং এর জন্য তাইওয়ানের কাছে সাইফান আইল্যান্ডসে সিআইএ এর বেসে পাঠানো হইতো। তুমি আমার কথা না, এটা জন প্র্যাডোস, বিখ্যাত আমেরিকান রাইটার, সিআইএ এর উপর তার বই আছে, প্রেসিডেন্ট সিক্রেট আর্মি। এই যে টিবেটান গেরিলারা ওরা আসতো, আইসে অত্যন্ত গোপনে they would come down from Tibet into Nepal, নেপাল থেকে ওদের তখনকার ইস্ট পাকিস্তান এনে ঢাকার থেকে, এরা একদম জন প্রেডোসের বইতে পরিষ্কার লেখা আছে, from they would be brought from Kathmandu to Dhaka, from Dhaka they would be flown to Saipan Islands. This is how the CIA operated this Tibetan chain. আজকে যে নেপালে গিয়ে হামিন নেপাল গুরুং টুরুং হঠাৎ করে তোমার প্রথম ডিজাস্টার রিলিফ, তারপরে ওইখানে ইউথ অ্যাওয়ারনেস এবং এই সরকার ফেলাটেলা, তো এখানে যেমন মায়ানমারে একই প্রসেস। দ্যাটস রাইট। সো এখানে লার্জার গেম প্ল্যান চায়না কন্টেইন করতে হবে, এই সেই, এবং তার জন্য বাংলাদেশ এখানে দরকার, বাংলাদেশ দরকার, নেপাল দরকার। কেন? ইন্ডিয়া যদি আমেরিকার সাথে এই খেলাটা খেলতো, ওদের কাউকে দরকার হতো না, কেন ইন্ডিয়ার সব বর্ডার টর্ডার আছে ইয়ার। কিন্তু ইন্ডিয়ার তো নিজের স্ট্র্যাটেজিক অটোনমিটা বজায় রাখে। আমরা যাই হোক, আমাদের অনেক সমস্যা আছে দেশে, অনেক রকম প্রবলেম আছে, রাজনীতি, কিন্তু মানে ভাই আমরা 250 বছর 200 বছর ব্রিটিশের গোলামি করছে, এখন আমেরিকার গোলামি করার কোনো বিন্দু মাত্র ইচ্ছা আমাদের নাই। আর এটা যে করবে সে গভর্নমেন্টে থাকবে না, কেন ভারতে অ্যাটলিস্ট ইলেকশনটা ঠিক মতো হয়। দাদা, এখন মানে এই মুহূর্তে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি,
এই কোয়েশ্চেন গুলো কিন্তু এখন সাধারণ মানুষ বুঝে গেছে যে কেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না না, বাঙালিকে ছাগল ভাবলে তো ভুল হবে, যে বাঙালিকে ছাগল ভাবে সে ভুল করবে। দাদা এখন কিন্তু সবকিছু স্পষ্ট। এই মুহূর্তে বিএনপির যে রাজনীতি, আমরা বিএনপি কে দেখছি একদম সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে ইউনূসের কাছে। ইউনূসের সাথে নিউ ইয়র্কে যাচ্ছে সফর সঙ্গী হয়ে, জামাতের সাথে হয়ে। তার মানে আমরা জনগণ কিন্তু একটা স্পষ্ট বার্তা পেয়ে গেল যে বিএনপি মুক্তিযুদ্ধের ধারক বারক নয়, এবং তারা কোনোভাবে জনগণেরও ধারক না। ওনাদের রাজপুত্র যে এখানে বসে আছে ইংল্যান্ডে, সে তো ওদের চাবির মধ্যে আছে, এটা বোঝো না? একদম রাজপুত্র যে ইংল্যান্ডে বসে আছে অ্যাসাইলাম নিয়ে, উনি তো ওদের সে তো চাবি দেয়া। এখন এই মুহূর্তে জনগণের জনগণ কিন্তু দায়িত্বটা নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ অবশ্যই সে দায়িত্বটা পালন করবে, করছে, নেতৃত্ব দেবে। সেটা 47-এ দিয়েছে, সেটা 52-এ দিয়েছে, সেটা 71-এ দিয়েছে। 47-এ দেয় নাই, 47-এ তো আওয়ামী লীগ ছিল না। যাই হোক, না, আমি বলছি যে সেই সময় থেকে যারা ভাষার জন্য, বাংলার জন্য, নিজের ঐতিহ্যের জন্য নিজের লড়াইটা যারা লড়েছে, আমি আসলে 48 সাল থেকে কথাটা বলতে গিয়ে 47 বলে ফেলেছি। তো আমি বলছি যে তাহলে এই যে আজকে ধারাবাহিকতায় আওয়ামী লীগ কিন্তু জনগণের সাথে নিজের অস্তিত্বের জন্য লড়াইটা করবে, সেই ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ সেটা করে আসছে। কিন্তু আজকে তো ব্যাপকভাবে অন্য রাজনৈতিক দলরা যদি এই সমস্যাটা বুঝতে না পারে যে খেলাটা কোথায় চলে যাচ্ছে, এটা খেলাটা আলটিমেটলি ডিপ স্টেটের খেলাটা জামাত ইসলামের কাছে চলে যাচ্ছে, তাহলে জনগণকেও বুঝতে হবে, জনগণকেও দায়িত্ব নিতে হবে। অন্য রাজনৈতিক দল যদি দায়িত্ব না নেয়, তাদের জন্য কিন্তু একই রকম ভয়াবহ পরিস্থিতি। না না, বিএনপির মধ্যে তো বোন তুমি আমার থেকে বেশি জানো, বিকজ ইউ আর ইন বাংলাদেশ। হ্যাঁ, বিএনপির মধ্যে একটা বড় অংশ আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষেটাকে, তারা আজকে যেভাবে বিএনপির নেতৃত্ব, টপ লিডারশিপ এরকম একটা সারেন্ডার মোডে, এটা তো তারা পছন্দ করতেছে না। আমরা তো, তুমি যেমন আসো, হ্যাঁ, আমরা তো দেখতেছি ওইখানে ফজলু ভাই কি বলতেছে, রুমিন কি বলতেছে, উই আর হিয়ারিং অল দিস, আমরা তো জানি। তো এরকম তো আরো অনেকে আছে বাংলাদেশে বিএনপির তৃণমূল স্তরে, যারা মনে করে যে আচ্ছা একটা জিনিস বলো, বিএনপি ইজ, হোয়াট ইজ বিএনপি উইদাউট জিয়া, এন্ড হোয়াট ইজ জিয়া উইদাউট 71? জিয়ার ক্লেম টু ফেমটা কি? যে উনি স্বাধীনতার ঘোষণা, উনি মুক্তিযুদ্ধ করছেন, উনি জেট ফোর্সের কমান্ডার। তো মুক্তিযুদ্ধ বাদ দিলে বিএনপি কি? বিএনপি ইজ এ জিরো। বিএনপি জামাতি রাজনীতি করে তো বিএনপির কোনো লাভ নেই। বিএনপির ফাউন্ডার ইজ এ ফ্রিডম ফাইটার, এবং উইদাউট জিয়া, মেজর জিয়া, দেন জেনারেল জিয়া, হোয়াট ইজ বিএনপি? বিএনপি ইজ এ বিগ জিরো উইদাউট জিয়া। এবং তার যারা লোকজন ছিল, যারা মুক্তিযুদ্ধ করছে, অনেকেই করছে, ওলি আহমেদ সাহেব। তো বিএনপিকে এটা বুঝতে হবে যে তাদের দ্য টাইম হ্যাজ কাম, দে হ্যাভ টু, এদিকেও আছে ওইদিকেও আছে, ধর্মে আছে, জিরাফা আছে, এটা করলে হবে না। দে হ্যাভ টু টেক এ সাইড। ইফ দে ওয়ান্ট টু সাইড উইথ দ্য কজ অফ ডেমোক্রেসি, দে উইল হ্যাভ টু হিট দ্য স্ট্রিটস, নট গো টু তাদের একটা ভরসার জায়গা হচ্ছে, তারা তো 75 পরবর্তী সময় জামাত ইসলামকে তারাই পুনর্বাসন করেছে, তারাই নাগরিকত্ব দিয়েছে, তাদেরকে ক্ষমতায়িত করেছে, তাদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, এবং সবসময় জামাতকে সাথে নিয়ে চলেছে। তো তাদের ধারণা ছিল যে জামাত হয়তো তাদের কথা শুনবে, কিন্তু জামাত তো তাদের চেয়ে অনেক বড় শক্তিশালী মনস্টার হয়ে গেছে। এখন তারা বিএনপিকেই খেয়ে ফেলবে জামাত। বাঘের পিঠে চড়ে, তুমি যদি বাঘ তারে ঘোড়া ভাবো আর বাঘের পিঠে চড়ে দৌড়াও, তো বাঘ তো আর ঘোড়া না। ঘোড়ার থেকে, পিঠের থেকে পড়লে বড় জোর ঘোড়ার পিছ পায়ের একটা লাথি তুমি খাইবা, কিন্তু বাঘের পিঠ নিচ থেকে পড়লে তো বাঘ তোমাকে খাই ফেলবে, ইউ উইল বি গন। বাঘ বা কুমিরের পিঠে চড়ে। তো বিএনপিকে এটা বুঝতে হবে যে আলটিমেটলি বিএনপি যদি টিকে থাকতে হয়, এবং এই জিয়া সাহেবকে নিয়ে ওরা এত কথা টথা বলে, জিয়া সাহেব মুক্তিযুদ্ধ করছেন সবই জানি আমরা, তাহলে they have to be with the force of 71. বাংলা কথা যেটা, কত পেশানের কিছু নাই, যে তোমরা সিদ্ধান্ত নিতে হবে, তোমরা এগুলোকে চাইবা, হুজুর গুলোকে চাইবা, না তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবা। এখানে এইদিক ওদিক, এখানেও আছি, ধর্মেও আছি, জিরাফও আছি, হ্যাঁ, জল ঢালুম মাথায়, তেলও ঢালুম মাথায়, এটা হবে, চলবে না। দে হ্যাভ টু টেক এ সাইড।
এখানে ওদের আওয়ামী লীগের সাথে একটা প্রবলেম থাকতে পারে, দুইটাই মেজর পলিটিক্যাল পার্টি ইলেকটোরাল পলিটিক্সে, কিন্তু ইলেকটোরাল পলিটিক্স আগে রেস্টোর হইতে হবে, আগে ডেমোক্রেসি রেস্টোর হইতে হবে, তারপরে ইলেকশন করে যে ক্ষমতা আসবে। ঠিক আছে, ওদের আওয়ামী লীগ নিয়ে অনেক বক্তব্য থাকতে পারে, গত 15 বছর নিয়ে বক্তব্য থাকতে, কিন্তু আজকে যেটা হইতেছে শেখ হাসিনার বিরুদ্ধে কি অভিযোগ যে উনি ঠিক মতো নির্বাচন করেন। আরে মিয়া, এই মিয়া তো নির্বাচনই করতে চায় না, এ তো পারলে এমনি ওনার চেলারা বলেছে যে উনি বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানাবে, তো তার জন্য ওনাকে 5 বছর দিতে হবে। এই গল্প তো অলরেডি ওনার যারা ব্লগার বাহিনী আছে না, অনেক ঢোল বাজায় না, হ্যাঁ, ঢাকি ডুলি সব আছে, তারা তো অলরেডি বাজায় দিছে সিঙ্গাপুর করবেন উনি বাংলাদেশকে সিঙ্গাপুর করবেন। হ্যাঁ, উনি নর্থ ইস্ট নিয়ে কথা বলেন, উনি আগে বাংলাদেশকে ব্যাঙ্গালোর বানাক। Let him first make Bangladesh Bangalore, then talk of Singapore. বড় বড় কথা বলা খুব সোজা। তো এখানে বিএনপিকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে whether you want democracy back in Bangladesh, সেটা যদি করতে হয় তাহলে আনইলেক্টেড গভর্নমেন্ট ক্যানট বি অ্যালাউড টু স্টে। বাংলাদেশের প্রথম ডেমোক্রেটিক, তুমি একটা সিম্পল জিনিস দেখো, নেপালেও তো জেন নেক্সট মুভমেন্ট হলো, সেখানে যে দায়িত্ব নিলেন এই ভদ্রমহিলা সুশীলা কার্কি, আমরা দায়ী বলি ওনাকে, দায়ী, হ্যাঁ দায়ী বলি, দায়ী মানে দিদি। আমি নেপালিটাও জানি টানি, টুপি আমি একটু গোর্খা, যাই হোক ওদের সাথে। তো সুশীলা কার্কি যেদিন পাওয়ার নিছে সেদিন বলেছে যে মার্চ 9 ইলেকশন হবে। I am not interested in staying power, enjoying power. I am just here. বিচার এবং উনি ধ্বংস যারা করেছে তাদের বিচার করবেন, তাদের বিচার করাবে। দিস ইজ দ্য সিম্পটম অফ রানিং এ স্টেট। মব জাস্টিস ও মুক্ত মুখে স্টেট চালাইতেছে নাকি সে?